দেখো, যারা তোমরা আন্দোলনে যাচ্ছ বা প্রোটেস্টে যাচ্ছ ডব্লিউবিএইচআরবি উপর ক্ষুব্ধ হয়ে, তাদের জন্য এই ভিডিওটা, বা যারা ফাইনাল লিস্টে নাম চলে এসেছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। দেখো, প্রথম আমি কয়েকটা পয়েন্ট লিখে দিচ্ছি, এগুলো পুরো নিয়ে আমি এক্সপ্লেন করবো। দেখো, ওয়েস্ট বেঙ্গলের নার্সিং প্রোটেস্টের ভবিষ্যৎ কি, তার সাথে কি কিভাবে আন্দোলন করলে তোমরা সবাই সফল হবে, আন্দোলনের বেস কি, তার সাথে কি কারা এই আন্দোলনে যোগ দেবে, ফাইনাল প্যানেল এনলিস্টেড ক্যান্ডিডেটদের ফিউচার কি, যারা অলরেডি তোমরা লিস্টেড হয়ে গেছো তাদের ফিউচার কি, তাদের করণীয় কি, সবকিছু থাকছে এই ভিডিওটার মধ্যে। দেখো, একটু মন দিয়ে শুনবে, নিজের বোধ বিচার বুদ্ধি লাগিয়ে ভেবো, তারপরে এই ভিডিওতে অনেক নেগেটিভ কমেন্ট আসবে, অনেক পজিটিভ কমেন্ট আসবে। আগে তোমরা ভাববে তোমাদের অ্যাকচুয়াল উদ্দেশ্যটা কি, ঠিক আছে? কয়েকটা প্রথম থেকে কিন্তু আমি একটা একটা করে পয়েন্ট এক্সপ্লেন করবো, একটু মন দিয়ে শুনবে, তারপর তোমরা প্রোটেস্টে যেও, যেখানে গিয়ে যাবে যাও, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু পুরো জিনিসগুলোকে শুনবে, তারপর তোমার মনে হলে প্রোটেস্ট করো। দেখো, প্রথম পয়েন্ট কি, আমি কি বলছি, ওয়েস্ট বেঙ্গলের নার্সিং প্রোটেস্টের ভবিষ্যৎ কি। প্রথম তোমরা এটা মনে করো, তোমরা কোন ওয়েতে এগোচ্ছ, যারা প্রোটেস্টে যাচ্ছ, যারা দু একজনের কথা শুনে আসছো, তারা কোন ওয়েতে এগোচ্ছ। প্রথম কিন্তু এই কথাটা, এটা কিন্তু মন দিয়ে শুনো। কারণটা হলো যে কিছু না কিছু তো ইন্টারেস্টিং আসবে, কারণ আমি অরিফাইম চ্যানেলে এতদিন ধরে পড়াচ্ছি, বা অরিফাইমের সাথে আমি যুক্ত আছি এতদিন থেকে। আমাকে সবাই নিশ্চয়ই বিশ্বাস করো, প্রথম সিবিটি এক্সাম থেকে ম্যাক্সিমাম আমি প্রিপারেশন দিয়ে প্রচুর জন স্টুডেন্ট আমাদের থ্রু জব পেয়েছে। সে কারণের জন্য বলছি, যথেষ্ট অথেন্টিক চ্যানেল বা অথেন্টিক রিভিউ নিয়ে নিয়ে আসি, বা অথেন্টিক কথাবার্তা বলার জন্যই আমার পরিচিতি। তাহলে শুরু করা যাক। দেখো, প্রথম কি, ওয়েস্ট বেঙ্গলের নার্সিং প্রোটেস্টের ভবিষ্যৎ কি। দেখো, এই কথাটা জানার জন্য যারা প্রোটেস্ট করতে যাচ্ছ তাদের কথা, একটা কথা তোমরা মাথায় রাখো, তোমরা কোন ভিত্তিতে যাচ্ছ, প্রোটেস্ট করার তোমাদের বেসটা কি আছে, সেটা নিয়ে আসছি। তাই জন্য বলছি, অযথা প্রোটেস্ট করতে যেও না, প্রোটেস্ট করার কিছু কারণ থাকতে হবে। দেখো, তোমরা কি কি তোমাদের কারণ, আমি প্রথম তোমাদের কারণটা বলে দিই, যে সিবিটি এক্সাম তুলে দেওয়া হোক, বা সিবিটি এক্সাম কেন হচ্ছে, এটা তোমাদের প্রোটেস্টের কারণ। তারপরে কি, তোমাদের সমস্যার কি ছিল, যে যতজন লিস্টেড হয়েছে সবাইকে জব দিতে হবে, এটার জন্য প্রোটেস্টে যাচ্ছ। দেখো, একটা কথা তোমাকে আমি বলে দিই, তোমাদের সময় ছিল, কিন্তু তখন তোমরা প্রোটেস্ট করোনি, এখন করে কি করবে, তোমরা কিভাবে প্রোটেস্টটা করলে তোমরা সফল হবে, সেটাও আমি বলবো এই ভিডিওর মধ্যে। দেখো, প্রথম কথাটা শুনে নাও, তোমরা যেভাবে বলছো যে গেলাম কি সিবিটি এক্সাম তুলে দেবো, সিবিটি এক্সামের কথা ছিল না, কেন নিয়ে নিল, ডব্লিউবিএইচআরবি তো আগে আমাদেরকে বলেনি, তো কেন নিয়ে নিল সিবিটি এক্সাম, তার জন্য প্রোটেস্ট করবে। দেখো, একটা কথা তোমরা মাথায় শুনে নাও, যখন তোমাদের যে ফাইনাল লিস্ট বেরিয়েছিল, তখন 23 নম্বর কলমে তুমি দেখে নিও, মিলিয়ে নিও, ওখানে লেখা ছিল যদি ডব্লিউবিএইচআরবিতে ক্যান্ডিডেট সংখ্যা বেশি যায় তখন কিন্তু এক্সাম হবে। তো এই প্রোটেস্টের কোনো ভিত্তি নেই। যখন আগস্টে 5,000 তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছিল, তখন কি তোমরা প্রোটেস্ট করেছিলে? করনি তো। তখন কোথায় ছিলে? আজকে প্রোটেস্ট করার জন্য উঠে পড়ে লেগেছো, যে হ্যাঁ আমি প্যানেল বন্ধ করে দেবো, আমাদের সবাইকে জব দিতে হবে, 70,000 জনকে জব দিয়ে দিবে। প্রোটেস্টের ভিত্তি আছে? নিজে একবার ভেবে দেখো, প্রোটেস্টের কোনো ভিত্তি আছে তোমাদের? তারপরে কি, যতজনকে এনলিস্টেড করা হয়েছে, আরে সব ফিল্ডে একই, এখানে তো তা অনেক কম, অনেক অনেক জায়গায় 1:3 নেয়, 1:5 নেয়, তার তুলনায় তো এখানে অনেক কম, 1:2.5 নিয়েছে, অনেক কম ক্যান্ডিডেট নিয়েছে। তাহলে তোমাদেরকে জব দিয়ে দেবে সবাইকে? তোমাদের সিট সংখ্যা কত ছিল? আর সিটের ভিত্তিতে বিচার করে দেখো, তারপর তোমরা প্রোটেস্ট করতে যাও। তাহলে এভাবে কিন্তু প্রোটেস্ট করলে তোমরা জীবনে সফল হবে। প্রোটেস্ট করার ওয়ে আছে, প্রোটেস্ট করার রুলস আছে, সবাই প্রোটেস্ট করো, ঐক্যবদ্ধভাবে প্রোটেস্ট করো, আই এগ্রি উইথ ইউ, কিন্তু প্রোটেস্ট করার কিছু না কিছু ভিত্তি নিয়ে আসো, প্রোটেস্ট করার ভিত্তি নিয়ে আসো। আমার কথাটা বুঝতে পারলে? প্রোটেস্ট করবে তোমরা সবাই, কিন্তু তার ভিত্তি নিয়ে আসবে। কিভাবে নিয়ে আসবে সব আমি ভিডিওর মধ্যে বলছি। প্রথমটা বুঝে নিয়ে এলো, তোমাদের যে প্রোটেস্টটা করছো এটা উড়ে চলে যাবে, কোনো ব্যাপার নেই। তাও তো তোমাদের ভ্যাকেন্সি অনেক বেরোচ্ছে নার্সিংয়ে, তবুও তো ভ্যাকেন্সি নিচ্ছে, অন্য তো ফিল্ডে ভ্যাকেন্সি নেই, তারা কি করবে? তারা প্রায় হাজার হাজার লোক প্রোটেস্ট করছে, তোমরা তো মাত্র কিছু জন, 100-200 জন গিয়েছো, কিভাবে প্রোটেস্ট হবে? এভাবে হয় না প্রোটেস্ট। ঠিক আছে, প্রথম কথাটা কিন্তু মাথায় দিয়ে শোনো, বেশি তোমরা ভেবো না যে আমি উল্টো পাল্টা কিছু বলছি, কথাগুলো একবার মাথায় ভেবে সুন্দরভাবে চিন্তা করবে, তারপর ভেবে আমাকে অ্যান্সার করবে বা কমেন্ট করবে, ঠিক আছে? তারপরে, কিভাবে আন্দোলন করলে তোমরা সবাই সফল হবে, এটা একটা কোশ্চেন। আর তোমাদের বেস কি থাকবে, আমি একসাথে দুটোকে কভার করছি, ঠিক আছে? আন্দোলনের বেস কি থাকবে, এ দুটো। আন্দোলন করো, কিভাবে করতে হবে আগে শোনো। দেখো, আন্দোলন করার জন্য প্রথম তোমাদের বেস রেডি করো। আর আন্দোলন 2-4 জন যেও না, গেলে সবাই যেও, যত নার্সিং ইউনিটি আছে সবাই যেও আন্দোলন করতে। কারা আন্দোলন করতে হবে? সবাই যাবে, বুঝতে পারলে? আর আন্দোলনের বেস কি আছে, কিভাবে আন্দোলন করবে। দেখো, প্রথম একটা কথা শুনে নিই, তোমাদের 7,000 ভ্যাকেন্সি ছেড়েছে, ঠিক আছে? 5,082টা ছেড়েছিল, তারপরে বাড়িয়েছে, বাড়িটা 7,000, 7,200 গিয়েছে, ঠিক আছে? এবার এই ভ্যাকেন্সির উপর তোমরা কি ভাবছো, কি এখন ভ্যাকেন্সি বাড়িয়ে দিবে?
তোমরা তো তখন প্রোটেস্ট করোনি, তাহলে এখন কিভাবে প্রোটেস্ট করবে? দেখো, একটা কথা তোমরা ভাবো, যারা জব পেয়ে গেছে ওদের পেতে দাও, বা যারা জব পাওনি তাদের জন্য বলছি, তোমরাই তো আন্দোলনটা করছো। আগে তোমরা এটা আন্দোলন করো যে প্রত্যেক বছর যেন ভ্যাকেন্সি বাড়ে। ফার্স্ট পয়েন্টটা বুঝে নিলে, পয়েন্টগুলো শোনো। প্রত্যেক বছর যেন ভ্যাকেন্সি বেরোয়, এটা তোমাদের আন্দোলনের ফার্স্ট হবে। তারপরে দ্বিতীয়ত কি? দ্বিতীয়ত হলো যে এত হসপিটাল, সুপার স্পেশালিটি হসপিটাল, মাল্টি স্পেশালিটি হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল, প্রচুর হসপিটাল আছে, তারপরে তোমার ব্লক লেভেলের হসপিটাল আছে, সব জায়গায় পেশেন্ট রেশিও আর স্টাফ রেশিও অনেক কম। তাই যারা জব পেয়েও গেছো বা যারা জব পাওনি, সবাই কিন্তু আন্দোলনে সামিল হতে পারো। কারণটা তুমি আমার বেসগুলো বোঝো, বেসগুলোর কথা কি বলছি এটা আগে বোঝো, তারপর তোমরা আন্দোলন করতে যাও, ডব্লিউবিএইচআরবিতে আন্দোলন করো। আমি আই উইল এগ্রি উইথ ইউ, আন্দোলন করো, কিন্তু আন্দোলনের বেস আছে। বেসটা কি? তোমরা এর ভিত্তিতে যেও যে প্রত্যেক বছর বাড়াও, প্রত্যেক বছর ভ্যাকেন্সি বের করুন, প্রত্যেক বছর আমাদের স্টাফের যে এত ক্রাইসিস চলছে এগুলো যেন কমানো হয়। আর স্টাফের ক্রাইসিস করলে এমনি অটোমেটিকলি ভ্যাকেন্সি বেড়ে যাবে। বুঝতে পারলে? স্টাফ ক্রাইসিস নিয়ে কথা তোলো, ভ্যাকেন্সি বেড়ে যাবে। বর্তমান সময় যে শারীরিক নির্যাতন বা মানসিক নির্যাতন যা হচ্ছে, যেভাবে হচ্ছে কোনো একটা ভাবে, সেগুলোকে কি করে ওভারকাম করবে সেটা নিয়ে কথা বলো। যে ধরো রেপ কেস বা এই কেস, এগুলোকে কি করে কন্ট্রোল করবে, এগুলো নিয়ে কথা বলো। বুঝতে পারলে? আন্দোলন থার্ড ভিত। ফোর্থ ভিত, যারা প্রাইভেটে করছো, প্রাইভেট হসপিটাল যাদেরকে প্রেসারাইজড করছে, ডবল ডিউটি দিচ্ছে স্টাফ না নিয়ে, তার বিরুদ্ধে প্রোটেস্ট করো। যেখানে বলছে না স্টাফ নেই, স্টাফ নিচ্ছে না, ওরা ডবল ডিউটি করিয়ে যাচ্ছে সবাই স্টাফকে দিয়ে, সিঙ্গেল ডিউটির জায়গায় ডবল ডিউটি, জোর জবরদস্তি ডিউটি করাচ্ছে, আর কি ইচ্ছা খুশি টাকা দিচ্ছে না। দেখো, সেন্ট্রাল গভর্নমেন্ট একটা স্কিম বেঁধে দিয়েছে তোমাদেরকে। সেন্ট্রাল গভর্নমেন্ট কি স্কিম বেঁধে দিয়েছে? যে এত ঘন্টা ডিউটি করলে এত টাকা তোমাদেরকে দিতে হবে। আগে সেগুলোকে চেক আউট করো, সেগুলো দেখে নাও ন্যূনতম স্যালারি কত, আর তোমাদেরকে দিচ্ছে কত? 4,000 টাকা, 5,000 টাকা। এটা নিয়ে কথা তুলো। এটা যেন না হয়। কন্ট্রাকচুয়াল দিয়ে স্থায়ী করুন, যারা কন্ট্রাকচুয়াল আছে তাদেরকে স্থায়ী করুন, ভ্যাকেন্সি নিউ বের করুন। শুধু কন্ট্রাক্ট দেখুন, 7,000 পার্মানেন্ট নিচ্ছে, 10,000 কন্ট্রাকচুয়াল নিচ্ছে, হয় না। কন্ট্রাকচুয়ালের পরিমাণ বাড়ান, কন্ট্রাকচুয়াল কমান, কন্ট্রাকচুয়ালের পরিমাণ কমিয়ে ওটা স্টাফ পার্মানেন্ট করুন, দেখুন অনেকজন জব পেয়ে যাচ্ছে। বহু জায়গায় বহু কন্ট্রাক্ট পার্মানেন্ট ছিল, সেদেরকে চলে সরে গিয়ে সব কন্ট্রাকচুয়াল দিয়ে কাম করে। এই জায়গায় প্রোটেস্ট করো, প্রোটেস্ট করার ভিত্তি আছে। এই যে পয়েন্টগুলো বললাম এগুলো লিখে নিও, এই পয়েন্টের উপরে তোমরা প্রোটেস্ট করতে যেও। আমি আমি তো আমার তরফ থেকে সম্পূর্ণ সাপোর্ট দেবো। বোকা বোকা ভাবে প্রোটেস্ট করতে যেও না, কিভাবে সিবিটি এক্সাম বন্ধ করে দিন, সবাইকে নিয়ে নিন, এগুলো তো বোকা বোকা কথা, 100% বোকা বোকা কথা। এর কোনো ভিত্তি নেই, তুমি যখন খুশি এগুলো নিয়ে উড়ে চলে যাবে, এর এর কোনো ভিত্তি নেই। বুঝতে পারলে? কারা এই আন্দোলনে যোগ দেবে, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কথা। কারা এই আন্দোলনে যোগ দেবে? আমি বলবো সবাই দেবে। সে যদি পার্মানেন্ট হও, তুমিও দাও, যে এখনই লিস্টেড হয়েছো তোমরাও দেবে, কিন্তু আন্দোলনের সময় আসো, এখন না। আন্দোলনের সময় আন্দোলন করো। আন্দোলন আজকে করলে না, কালকে করলে না, আন্দোলন টাইম এলে আন্দোলন করো। ভ্যাকেন্সির জন্য আন্দোলন করে, একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে, সেগুলোকে জয়েন হতে দাও। কারণ দেখো, এরা যদি না জয়েন করে, এরা যদি থেকে যায়, তোমরা যদি সবাই মিলে প্রোটেস্ট করতে যাও, তো এই প্যানেলটা যদি ঝুলে যায়, কিন্তু এরা থেকে গেল, এরা আবার পরের বছর পরীক্ষা দেবে। যদি থেকে যায়, তোমাদের কথা অনুযায়ী তোমাদের যে আন্দোলনের ভিত্তি ছিল জানি উড়ে চলে যাবে, ভিত্তি থাকবে না। তবুও আমি তোমাদেরকে বলছি, যদি হতো তখন কিন্তু এভাবে হতো। বুঝতে পারলে? যদি থেকে যায়, আমি তোমার কথার জন্য তোমাদের প্রোটেস্ট মেনে নিলাম, গিয়ে তোমাদের আন্দোলন দিয়ে বাদ হয়ে গেল, তাহলে তুমি কি বুঝবে? তুমি জব পেয়ে যাবে, ওরা তো আবার পড়বে ভালো করে। তাহলে তুমি পড়ায় ফোকাস করো। পরীক্ষা হবেই, কেউ আটকাতে পারবে না, পরীক্ষা হবে, এতজন ক্যান্ডিডেটের হয় না, পরীক্ষা হবেই। কিন্তু পড়াশোনা করো, পড়াশোনা করে নিজের যোগ্যতায় জব পাও। কিন্তু তোমাদের আন্দোলনের কিছু ভিত থাকা উচিত। যেমন তোমাদের ওই প্যানেলের ভিত্তিতে, আমি যদি প্যানেলে ওই প্যানেলের দু একটা ছোট্ট ভুল ছিল, যেটা আমি বলছি, প্রথম কিন্তু সিবিটি এক্সামের সাথে রেজাল্ট বের করে দিই, যেটা স্টুডেন্ট পারফরমেন্স রিপোর্ট ছিল, ওটা কিন্তু সিবিটি যখন রেজাল্ট বের করেছিল, প্রথমেই যখন লিস্ট বেরিয়েছিল, তখন ওগুলো পাবলিশ করতে বলি। তাহলে ফার্স্ট টাইম পাবলিশ করলে সবার সব হয়ে গেল, দুধ কা দুধ পানি কা পানি, কারোর কোনো সমস্যা নেই, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, যেই সিটগুলো বেঁচে গেল, পিডব্লিউডির সিট বা এসটি সিট, এগুলো নিয়ে তোমরা কথা বলতে পারো, যে এই সিটগুলো যতটা বেঁচে গেলো, এই সিটগুলো দিয়ে দিই জেনারেলদের। এটা নিয়ে তোমাদের ভিত্তি আছে পয়েন্টের মধ্যে। ঠিক আছে, বোঝা গেল? কারা আন্দোলনে যোগ করবে? সবাই যোগ করবে। কন্ট্রাকচুয়াল স্টাফ, যারা স্টুডেন্ট আছো তারাও জয়েন করো, স্টুডেন্ট স্টাফ সবাই মিলে জয়েন করো, কিন্তু এখন না, আন্দোলনের সময় আসবে। একদিনে আন্দোলন হয় না, বা এখন আন্দোলন করো, তোমরা ওই ভিত্তিতে করো, একে রোকার জন্য নয়। যে প্যানেলে বেরিয়ে গেছে তাকে বন্ধ করতে যেও না। যদি একবার বন্ধ হয়ে যায়, কোর্ট হাইকোর্ট হ্যান ত্যান কিছু একটা ঝামেলায় বন্ধ হয়ে গেল, যদি হয়ে যায়, তোমরা কি ভাবছো সব সমস্যার সমাধান হয়ে গেছে? জিন্দগি ভর সমস্যার সমাধান হয়নি, আরো সমস্যা বাড়লো। আর কারোর ভ্যাকেন্সি ছাড়বে না, যখনই ভ্যাকেন্সি যাবে তখন সবাই প্রোটেস্ট করবে।
আমি মানছি যদি যদি তোমাদের ওই প্রোটেস্টে ওই যদি ভিত্তি এমনি ভিত্তিলেস, যদি ভিত্তির আমি ধরে নিলাম তোমাদের প্রচুর জনের কথা শুনে করে দিলাম, করলে কি হবে? প্যানেল বাদ হয়ে গেল। তোমরা কি ভাবছো জব পেয়ে যাবে তোমরা? কেউ পাবে না। আর তোমার বন্ধু বান্ধবরা পাচ্ছে, পাক না, পরের বারে তুমি ভালো করে পড়ো, তুমিও পাবে। আমি গ্যারান্টি দিচ্ছি তুমিও পাবে, ভালো করে পড়ো, একটু ভালো করে পড়ো, অবশ্যই পাবে। না পড়লে কি করে পাবে বলুন তো? পড়বো না, আমি গভর্নমেন্ট থেকে পড়েছি বলেই আমাকে জব দিয়ে দিতে হবে, এটা তো কারোর কথা নয় না। যারা প্রাইভেট থেকে পড়েছে তারা কি বানের জলে ভেসে এসেছে? অবশ্যই না। যারা ব্যাঙ্গালোর থেকে এসে তারা বানের জলে ভেসে এসেছে? অবশ্যই না। তারাও এবারে জব পেয়েছে, কারণ তারা অনেক প্রিপারেশন নিয়েছিল, কেউ অরিফাইমের থেকে নিয়েছিল, কেউ অন্য অন্য জায়গা থেকে নিয়েছিল, সবাই নিয়ে তো জব পেয়েছে, তারা কষ্ট করে পেয়েছে। তারা কিন্তু নাম্বারের ভিত্তিতে পায়নি, তারা সবাই পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে জব পেয়েছে। অনেকজন পেয়েছে, ব্যাঙ্গালোরের স্টুডেন্ট, বাইরের স্টুডেন্ট, আউট আদার স্টেট, উড়িষ্যার স্টুডেন্ট, তোমার অন্ধ্রপ্রদেশের স্টুডেন্ট, যারা আছো সবাই পেয়েছে। কিন্তু এটা নয় যে তুমি পরীক্ষা দিবে না, তুমি গভর্নমেন্ট থেকে পড়েছো বলেই তোমাকে চাকরি দিতে হবে, সেটা ইউজলেস, একদম ইউজলেস। দেখো তুমি আমাকে খারাপ কমেন্ট করো, যাই কমেন্ট করো, আমি বলছি এটা ইউজলেস। এসব তোমাদের আন্দোলনের ভিত্তি হতে পারে না, কারণ তুমি একজন শিক্ষিত ব্যক্তি, শিক্ষিতের মতো কথা বলো, এভাবে কথা বলো না, তোমরা আন্দোলনের নিয়ম রাখো। তারপর কি, ফাইনাল প্যানেল লিস্টে যাদের সিলেক্ট হচ্ছে তারা কি করবে, যেটা তাদের ফিউচার কি আছে। দেখো তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমাদের চিন্তা ভাবনার কিছু নেই। প্রথম চিন্তা ভাবনা দূর করে দাও, জব তোমরা পাচ্ছ, কারণ ওরা যেইভাবে আন্দোলনটা করছে সেই আন্দোলনের ভিত্তি নেই। যে আন্দোলনটা হচ্ছে, ভয় পেও না, নিজের যোগ্যতায় পেয়েছো, ভালোভাবে পেয়েছো, তোমাদের কোনো সমস্যা নেই, কারণ দুর্নীতি নিয়ে কোনো কোশ্চেন ওঠেনি এখানে। এটা একটা আন্দোলনের ভালো দিক আমি দেখতে পেয়েছি, আন্দোলনের মধ্যে দুর্নীতি নিয়ে কোনো কোশ্চেন ওঠেনি। এটা সবাই বলছে না না আন্দোলন হচ্ছে সিট বাড়াতে হবে, সিট বাড়ানোর আন্দোলন সময়ই ছিল, তখন তো তোমরা করোনি বাবুরা। যখনই তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছিল আগস্টে, তখন আন্দোলন করেছিল। যখন নভেম্বরে পরীক্ষার লিস্ট বেরিয়েছিল, পরীক্ষার যে তোমাদের নোটিফিকেশন বেরিয়েছিল, তখন আন্দোলন করেছিল, তখন করোনি। তাহলে আন্দোলনের ভিত্তিলেস। তাহলে যারা তোমরা সিলেক্ট হয়েছো, তোমরা নির্ভরসায় থাকো, অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমাদের পোস্টিং পেয়ে যাচ্ছ, কোনো রকম চিন্তা নেই, কোনো রকম ভাবনা নেই। যারা আছো তোমরা এটুকু তো অরিফাইমকে বিশ্বাস করতে পারো, যথেষ্ট অথেন্টিক ইনফরমেশন নিয়ে আসি, কিন্তু যেভাবে এদের আন্দোলনের আমি গতি দেখছি, সেভাবে আন্দোলন কোনোভাবে স্থায়ী পাবে না। তোমাদের সিলেকশন যারা হয়ে আছো, এমনি ডব্লিউবিএইচআরবি থেকে একটা নোটিফিকেশন দিয়েও দিয়েছে, বা ডব্লিউবিএইচআরবি চেয়ারম্যান একটা পোস্ট এক্স হ্যান্ডেলে পোস্টিংও করে দিয়ে পোস্ট করেছে এসব ব্যাপার নিয়ে। তোমরা পোস্টিং অর্ডার পেয়ে যাচ্ছ অ্যাজ সুন অ্যাজ পসিবল, তোমাদের কোনো চিন্তা ভাবনা নেই, সমস্ত চিন্তা ভাবনা তোলো, ঘুমাও বিন্দাস, চিন্তা ভাবনা কিছু করো না, একটু সময় লাগবে। দেখো একটা কথা তোমরা ভাবো, যারা ফাইনাল লিস্ট বেরিয়েছিল আগের বারে, কবে ইন্টারভিউ হয়েছে আর কবে ফাইনাল লিস্ট বেরিয়েছে তোমরা জানো? 2023 সালে, বহুদিন পরে, 3 মাস পরে কাছাকাছি বেরিয়েছিল। তাহলে তোমাদের কোথায় সময় গিয়েছে? 31 তারিখ বিএসসি বেরিয়েছে, 14ই ফেব্রুয়ারি বেরিয়েছে, 15ই ফেব্রুয়ারি, 16ই ফেব্রুয়ারি, 16 ফেব্রুয়ারি বেরিয়েছে জিএনএম। তোমরা যদি এতেই ফেড আপ হয়ে যাও, তাহলে কি হবে ম্যাডামরা? একটু ধৈর্য ধরুন, ডব্লিউবিএইচআর বিশ্বাস রাখুন, অবশ্যই জব পাবেন, তোমাদের কোনো সমস্যা নেই। কিন্তু তোমাদের বান্ধবীরা যারা জব পায়নি, তারা যখন আন্দোলন করবে, তোমরা জব পাওয়ার পরেও কিন্তু তাদের আন্দোলনে সামিল হও, এটা আমার তরফ থেকে তোমাদের কাছে রিকোয়েস্ট। কিন্তু ওদের ভিত্তিটা কি দেখো, ওরা যদি আমি যেই পয়েন্টগুলো বললাম একটু আগে, যে আন্দোলন কোন বেসে করবে, সেই বেসগুলো যদি ওরা অ্যাকুরেট থাকে, সবাই আন্দোলন করো, সবাই আন্দোলনে যোগ দিও, আই অলওয়েজ এগ্রি উইথ ইউ। কিন্তু সেই আন্দোলনে যাবে না যে আন্দোলনে কোনো বেস নেই, ভিত্তিলেস, সেই আন্দোলনে কেউ যেও না। সবার কাছে আমার এটুকু রিকোয়েস্ট, আন্দোলনের বেস বানাও, আন্দোলন করো, আই অলওয়েজ সাপোর্ট, আমি সবসময় সাপোর্ট করবো একজন শিক্ষিত মানুষ হিসাবে। নাইবা আমি তোমাদের মতো জবের জন্য দৌড়াচ্ছি, আমি শিক্ষিত মানুষ হিসাবে আমি অবশ্যই তোমাদের পাশে দাঁড়াবো, যেহেতু আমি একজন টিচার, এতদিন ধরে তোমাদেরকে পড়িয়ে আসছি। যারা আমাদের থ্রু চ্যানেলের থ্রু নিচ্ছিলে তারাও তো জানো। একটা কথা মাথায় রাখো, চিন্তা করো না, যারা এনলিস্টেড হয়ে গেছো বিন্দাস থাকো, জব হচ্ছে, কোনো মতে কিছু আটকাতে পারবে না। যারা ওই ভিত্তিতে আন্দোলন করছে, এমনি যেই ভিত্তিতে আন্দোলন করে তোমাদেরকেও আটকাতে হবে না, তোমরা জব পাচ্ছ। ওরা যদি ওই ভিত্তিতে, আমি যেই ভিত্তিগুলো বললাম এরপরে যদি ওরা আন্দোলন করে, ওরা করবে নেক্সট ইয়ারের জন্য, তোমাদের কিছু চাপ নেই, তোমরা জব পাচ্ছ। চলো, থ্যাংক ইউ। যারা আমাদেরকে গালি দিতে চাইছো অবশ্যই দিতে পারো, কিন্তু কথাগুলোকে ভেবে গালিটা দিও। ভুল কমেন্ট করবে, আই উইল অলওয়েজ নো দ্যাট, কারণ আমি যে ভিডিওটা বানিয়েছি হয়তো বা ভুল কমেন্ট আসবে, আমি মানছি ভুল কমেন্ট করো, কিন্তু গালিটা দেওয়ার আগে বা ভুল কমেন্ট করার আগে, ভুলভাল কথা বলার আগে একবার নিজের বুদ্ধিতে ভেবে দেখে তারপর কমেন্ট করো। চলো, থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।